হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন একটা আবার টপিক তোমাদের ডিসকাশন করব। টপিকটার নাম তোমরা দেখতে পাচ্ছ, নাম্বার সিস্টেম। ভীষণ ইম্পর্টেন্ট টপিক ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, কারণ এই টপিক থেকে তুমি দু একটা প্রশ্ন তো তুমি পাবেই। তো নাম্বার সিস্টেমের অনেক ভ্যারাইটি রয়েছে, কিন্তু যে কোশ্চেন গুলো মোটামুটি এই পুলিশ লেভেলের এক্সামে দেখা যায়, তো সেই কোশ্চেন গুলোকে নিয়ে আমরা আলোচনা করবো আজ। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন নিয়ে। ফার্স্ট দেখো, একটা তোমাকে করতে দেওয়া হয়েছে যে ন্যাচারাল নাম্বারের যোগ। ন্যাচারাল নাম্বার বলা হয় 1 2 3 4, এগুলোকে আপ টু 100 পর্যন্ত ন্যাচারাল নাম্বারগুলোকে অ্যাড করতে বলা হয়েছে। তো এই অ্যাডিশনের একটা ফর্মুলা রয়েছে, তোমরা জানো যে ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তো সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা ইউজ করব আর আনসারটা বের করব। তাহলে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, চলো আমি একটু কালারটা চেঞ্জ করি। n ইন্টু n প্লাস 1/2। n এর মান বসানো হবে কত? 100। ঠিক আছে, যেহেতু এখানে 100খানা টার্ম রয়েছে, n মানে হচ্ছে নাম্বার অফ টার্মস, n এর জায়গায় বসানো হবে কত? 100। তাহলে 100 ইন্টু 100 প্লাস 1, 101 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে কাটাকুটি করলে কত আসছে? এটা 50। 50 ইন্টু 101 মানে 5050 হয়ে যাবে হচ্ছে আনসার। ক্লিয়ার হয়েছে? তো এই কোশ্চেন আনসার হবে অপশন সি। খুবই সিম্পল টাইপ কোশ্চেন। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত ন্যাচারাল নাম্বারের যোগফল বের করার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। নেক্সট কোশ্চেন নাম্বার 2। এখানে দেখো মাঝখান থেকে নাম্বার মিসিং রয়েছে, 2 নেই, 4 নেই, 6 নেই, এগুলো নেই, মানে এগুলো সব অড নাম্বার, অড ন্যাচারাল নাম্বার। আর স্টার্টিং অড নাম্বারের যেখান থেকে হওয়া দরকার সেখান থেকেই হয়েছে, 1 থেকে স্টার্ট হয়েছে। অড নাম্বারের স্টার্টিং যেহেতু 1 থেকে হয়, 1 3 5 7 এই করতে করতে 99 পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হয় এখানে টোটাল কতগুলো টার্মস রয়েছে বা কতগুলো নাম্বার রয়েছে, তো শেষ নাম্বারটা 99 দেখে তোমরা কিন্তু কেউ কখনো বললো না যে এখানে 99খানা সংখ্যা আছে। এখানে টোটাল সংখ্যা আছে হচ্ছে 50টা। দেখো মাঝে মাঝে নাম্বারগুলো নেই, 2 নেই, 4 নেই, 6 নেই, ঠিক আছে, 8 নেই, এই নাম্বারগুলো নেই। তো এখানে টোটাল অড নাম্বার রয়েছে হচ্ছে 50টা। তো অড নাম্বারের যোগফল বের করা ফর্মুলা রয়েছে, অড নাম্বার যেখান থেকে স্টার্ট হওয়ার কথা সেখান থেকেই স্টার্ট হয়েছে। অড নাম্বার যোগফল বের করা ফর্মুলা হচ্ছে n স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার n মানে কি? n মানে হচ্ছে নাম্বার অফ টার্মস। তো এখানে কতগুলো টার্মস আছে আমি তো বলেই দিলাম, এখানে 50খানা টার্মস রয়েছে। আর যদি কারোর প্রবলেম হয় এখানে 50খানা টার্মস আছে সেটা দেখতে, তারও একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে n স্কোয়ার, n এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 50, তাহলে 50 স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আনসার। 50 স্কোয়ার হচ্ছে 2500, তাহলে 2500 হবে হচ্ছে আনসার। আর যদি প্রবলেম হয় যে এখানে টোটাল কতগুলো টার্মস রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে? দেখো এখানে প্রথমে আগে দেখবে যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজের গ্যাপ গুলো সব সেম সেম আছে কিনা। যেমন এখানে দেখো 2 এর গ্যাপ, 2 এর গ্যাপ, 2 এর গ্যাপ করে করেই কিন্তু সিরিজটা কন্টিনিউ হয়েছে। তাহলে এখানে যদি এইরকম তোমরা গ্যাপ পাও, তাহলে এই সিরিজটাকে বলা হয় হচ্ছে এপি সিরিজ বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো কি বললাম? তো কোনো সিরিজে যদি তুমি দেখতে পাও যে কনজিকিউটিভ টার্মের মধ্যে গ্যাপগুলো সেম রয়েছে, যেমন এখানে 2 এর গ্যাপ রয়েছে, প্রত্যেকটাই 2 এর গ্যাপ মেনটেন হয়েছে, তো সেক্ষেত্রে এই সিরিজটাকে বলা হয় হচ্ছে এপি সিরিজ। তো এপি সিরিজের কতগুলো টার্মস রয়েছে একটা সিরিজকে দেখে আমরা চিনবো কিভাবে, বুঝবো কি করে? তো তার জন্য যে ফর্মুলাটা ইউজ করবো সেই ফর্মুলাটা হচ্ছে এইরকম, নাম্বার অফ টার্মস। আমি ডিরেক্ট বের করে দিচ্ছি নাম্বার অফ টার্মস, যে কতগুলো টার্মস রয়েছে। দেখো লাস্ট নাম্বার থেকে ফার্স্ট নাম্বারটাকে মাইনাস করবে। লাস্ট নাম্বার কত আছে? 99, আর ফার্স্ট নাম্বারটা কত আছে? 1। তাহলে লাস্ট নাম্বার থেকে ফার্স্ট নাম্বার মাইনাস, আমি এখানে লিখে দিচ্ছি লাস্ট মাইনাস ফার্স্ট। লাস্ট নাম্বার থেকে ফার্স্ট নাম্বার মাইনাস করলে তাকে ডিভাইড করবে হচ্ছে এই যে গ্যাপটা মেনটেন হচ্ছে, এই গ্যাপটা কত মেনটেন হচ্ছে? সব কটা 2 করে গ্যাপ আছে, তাই তোমরা 2 দিয়ে ভাগ করলে। এবার মনে করো কোনো একটা সিরিজ রয়েছে, সেই সিরিজের গ্যাপটা আছে হচ্ছে 3-এর, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করবো। কোনো একটা সিরিজ রয়েছে যে সিরিজের গ্যাপটা আছে 4-এর, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করবো। এরকম করবো, করার পর তারপর যে রেজাল্টটা আসবে তার সাথে লাস্টে আমরা কি করবো? একটা 1 অবশ্যই যোগ করবো, তবে পাবো হচ্ছে কতগুলো টার্মস রয়েছে। তাহলে লাস্ট নাম্বার হচ্ছে কত? 99। ফার্স্ট নাম্বার কত? 1, তাকে ডিভাইড করছি 2 দিয়ে। কেন 2 দিয়ে? কারণ আমি বলে দিলাম যে যে গ্যাপটা মেনটেন হচ্ছে সিরিজে সেই গ্যাপ দিয়ে ডিভাইড করা হবে, প্লাস 1। তাহলে 40, তোমার এখান থেকে কত আসবে? এটা 49 আসবে। 49 প্লাস 1 50 হয়ে যাবে হচ্ছে টোটাল কতগুলো টার্মস রয়েছে সেটা। তাই এখানে করা হচ্ছে 50 স্কোয়ার, 2500 হবে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে এই 4টে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বৃহত্তম? এবার এদের মধ্যে আমরা বৃহত্তম নাম্বার খুঁজবো কিভাবে খুঁজবো? আচ্ছা, এখানে অপশন গুলোয় দেখবে একটু, এই 3টা এই পোর্শনটা ঢুকবে, এই যে 4টা, এই 4টা এই পোর্শনটা ঢুকবে। আমি অপশন গুলোকে একটু কারেকশন করে দিচ্ছি, মানে অপশনটা হবে হচ্ছে এইরকম,
কিউব রুট অফ 3, এটাকে বলা হয় কি কিউব রুট অফ 3, এটাকে বলা হয় ফোর্থ রুট অফ 4, ফোর্থ রুট অফ 4, ঠিক আছে। এটাকে বলা হয় সিক্সথ রুট অফ 5, সিক্সথ রুট অফ 5, ঠিক আছে। যেমন এখানে রয়েছে ওইভাবে অপশনগুলো থাকবে। তাহলে এইগুলোকে আমি কেটে দিচ্ছি, এগুলো কোনো মিনিং নেই, ঠিক আছে, এগুলো মিনিংলেস। 4 বাইরে থাকতে পারে, 3 বাইরে থাকতে পারে, কিন্তু বাইরে যখন থাকবে তখন তো পুরো জায়গা জুড়ে থাকবে, তো 3টা ছোট হয়ে রয়েছে, তাই এগুলো মিনিংলেস। দেখো এখানে আর এটা হচ্ছে √2, তোমরা জানো। দেখো এগুলোর মিনিং কি, প্রথম কথা এগুলোর মিনিং কি, কিউব রুট অফ 3, ফোর্থ রুট অফ 4, সিক্সথ রুট অফ 5, এগুলোর মিনিং কি? এগুলোর মিনিং হচ্ছে প্রথমে আমি এটাই বলি, কিউব রুট অফ 3 এর মিনিং কি? কিউব রুট অফ 3 কথার মানে হচ্ছে 3-এর কিউব রুট করা। তো 3-এর কিউব রুট করা মানে হচ্ছে 3-এর পাওয়ারে আমরা লিখবো হচ্ছে 1/3, এটাকেই বলা হয় 3-এর কিউব রুট করা। 3-এর পাওয়ারে কোনো ইন্টিজার নেই, একটা ফ্র্যাকশন রয়েছে, ফ্র্যাকশনটা কত? 1/3। যেমন আমরা যদি বলি যে ফোর্থ রুট অফ 4, এটার মিনিং কি? ফোর্থ রুট অফ 4 এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে 4-এর পাওয়ারে, কোন 4-এর পাওয়ারে? এই 4-এর পাওয়ারে, এই 4-এর পাওয়ারে না, এই 4-এর পাওয়ারে থাকবে হচ্ছে 1/4, ঠিক আছে, 4-এর পাওয়ারে থাকবে 1/4। আর এটা কি বললাম? সিক্সথ রুট অফ 5, তাহলে সিক্সথ রুট অফ 5 মানে 5-এর পাওয়ারে থাকবে হচ্ছে 1/6। তাহলে আশা করি তোমরা মিনিং গুলো বুঝতে পেরেছো। আর আরেকটা পড়ে থাকলো কত? √2। √2 মানে হচ্ছে 2-এর পাওয়ারে, এখানে কোনো সংখ্যা নেই মানে তোমরা মনে ভাববে যে এই জায়গাটা রয়েছে হচ্ছে 2, কোনো সংখ্যা না থাকা মানে এই জায়গাটা কি রয়েছে? 2 রয়েছে। কি বললাম বোঝা গেছে? যে এই জায়গায় কোনো সংখ্যা না থাকা মানে হচ্ছে এই জায়গায় কি রয়েছে? এই মাঝখানটা করে এখানটা 2 রয়েছে, ঠিক আছে। তাহলে 2-এর পাওয়ারে কত হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। তাহলে কোনো সংখ্যাকে রুট করা মানে হচ্ছে তার পাওয়ারে হাফ লেখা। ধরো আমাকে বলা হলো যে √25, তুমি কি বলবে? √25 মানে হচ্ছে 25-এর পাওয়ারে হাফ আছে, 25-এর পাওয়ারে হাফ মানেই হচ্ছে √25, যার মান হবে কত? 5। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। কোনো সংখ্যার পাওয়ারে হাফ থাকা মানে হচ্ছে সেই সংখ্যাটাকে রুট করে দেওয়া। এবার এই 4টে নাম্বারের মধ্যে কে বড়, কোনটি বৃহত্তম সেটা জানতে চাওয়া হয়েছে। দেখো প্রথম স্টেপ হচ্ছে যে এই পাওয়ারগুলোকে ইন্টিজারে তৈরি করতে, মানে পাওয়ারগুলোকে ইন্টিজার ফরম্যাট দিতে হবে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তো আমরা কি করবো? প্রত্যেকটা পাওয়ারেই সেম নাম্বার দিয়ে গুণ করবো। এবার সেম নাম্বারটা কি? এই যে পাওয়ারে তুমি যে ভগ্নাংশগুলো দেখছো তাদের তো একটা করে হর রয়েছে, হর তো একটা করেই থাকে। তো এখানে 2 রয়েছে হর, হরে কত রয়েছে? 3 রয়েছে, হরে কত রয়েছে? 4 রয়েছে, হরে কত রয়েছে? 6 রয়েছে, মানে পাওয়ারগুলোর হর, ঠিক আছে। তো এই হরগুলোর লসাগু তোমরা মনে মনে করে নিও বা রাফ ওয়ার্ক করতে পারো। 2, 3, 4 আর 6-এর লসাগু, 2, 3, 4 আর 6-এর লসাগু করলে দেখবে আসবে 12। তো তোমরা কি করবে? প্রত্যেকটা পাওয়ারের সাথে 12 গুণ করবে, প্রত্যেকটা পাওয়ারের সাথে আমরা কি করবো? 12 করে গুণ করবো, পাওয়ারে 12 গুণ, ঠিক আছে। প্রত্যেকটা পাওয়ারের সাথে আমরা কি করছি? 12 দিয়ে গুণ করছি। গুণ করার পর আমরা যেটা পাচ্ছি, প্রথমটা যেটা পেলাম সেটা হচ্ছে 2-এর পাওয়ারে, দেখো 2 আর 12 কেটে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, 2-এর পাওয়ারে 6। পরেরটা কি হবে? পরেরটা হবে হচ্ছে 3-এর পাওয়ারে, 3 আর 12 কাটবে, 4 হয়ে যাবে। তারপরটা কি হয়ে যাবে? 4-এর পাওয়ারে, 4 আর 12 কাটবে, 3 হয়ে যাবে। আর তারপরটা কি হয়ে যাবে? 5-এর পাওয়ারে 2 হয়ে যাবে, ঠিক আছে। আর 2-এর পরে 6 কথার মানে হচ্ছে 2-কে 6 বার গুণ, তো 2-কে 6 বার গুণ করলে তুমি পাবে হচ্ছে 64। 3-কে 4 বার গুণ, 3-কে 4 বার গুণ করলে পাবে হচ্ছে 81। 4-কে 3 বার গুণ, 4-কে 3 বার মানে 4 × 4 × 4, 4-কে 3 বার গুণ করলে পাবে কত? 64। আর 5-কে 2 বার গুণ করলে হবে কত? 25। তাহলে এই নাম্বারগুলোর মধ্যে যেটা বড় তার মানটাই বড়। তাহলে এখানে কত? 81টা সব থেকে বড় নাম্বার। তাহলে এই আমার যে আনসারটা হবে সেই আনসারটা হবে হচ্ছে কিউব রুট অফ 3। তাহলে কিউব রুট অফ 3 মানে অপশন বি এরটা হবে রাইট আনসার, অপশন বি, ঠিক আছে। অপশন বি কিউব রুট অফ 3, এটা হবে হচ্ছে এই 4টে নাম্বারের মধ্যে ওটা হচ্ছে বৃহত্তম। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তো এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, তাই আমি এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি এই প্রবলেমগুলো তোমাদের হেল্প করবে আপকামিং এক্সামেতে। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক, বলে 4টে অপশন দেওয়া আছে। এটা এই সাইনটা তোমরা চেনো প্রত্যেকেই, এই সাইনটাকে কি বলা হয়? পাই বলা হয়, পাই। আমরা ছোটবেলা করেছি, পাই এর মান 22/7, ঠিক আছে, ছোটবেলা দেখেছিলাম। তো এখানে বলা হয় 4টে অপশনের মধ্যে ফার্স্ট অপশন দিয়েছে পাই ইজ গ্রেটার দ্যান 22/7, ঠিক আছে, পাই ইজ লেস দ্যান 22/7, পাই ইকুয়াল টু 22/7, আর পাই হলো একটি মূলদ সংখ্যা।
মূলদ সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলা হয়, এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে, মূলদ অমূলদের কনসেপ্ট, যেহেতু নাম্বার সিস্টেম একটু বলে দেওয়া দরকার। মূলদ সংখ্যা হচ্ছে সেই টাইপের সংখ্যা যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো। পি বাই কিউ আকারে লিখতে পারবো মানে হচ্ছে ভগ্নাংশ আকারে লিখতে পারবো। যেমন 2/3, এটা একটা মূলদ সংখ্যা, কারণ আমরা পি বাই কিউ আকারে লিখতে পেরেছি। যেমন আমরা ধরো 0.9, এটা আমি বলতে পারবো এটা একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ এটা পি বাই কিউ আকারে লিখতে পারবো, ভগ্নাংশ আকারে লিখতে পারবো। কেন? কারণ দশমিক তুললেই তুমি পেয়ে যাবে হচ্ছে নিচে একটা 10, 9-এর 10, তাহলে মূলদ সংখ্যা। তো এই টাইপের সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। আর মূলদের অপোজিটটা হচ্ছে অমূলদ, ঠিক আছে, ইংলিশে বলা হয় ইররেশনাল। তো অমূলদ সংখ্যা কোনগুলোকে বলা হয়? যে নাম্বারগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন ধরো বললাম হচ্ছে 5.379643 দিয়ে আমি ডট 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 দিয়ে দিলাম। এবার তোমরা বলো যে এই 3-এর পর কি আসতো? কোনো রিপিটেশন আমি দেখাইনি, ঠিক আছে, আমি এমন ভাবেই জিনিসটাকে লিখেছি, ডেসিমেলের পর ডিজিট আমি 6টা দেখানোর পর ডট 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 দিয়ে গেছি। তার মানে কি, এখানে ডেসিমেলের পর ডিজিট আসতেই থাকছে আসতেই থাকছে, কিন্তু কোনো রিপিটেশন নেই। আর রিপিটেশন না থাকার জন্য আমরা কি বলবো, যে এই দশমিকটা তুলে নিচে একের পেছনে তো কিছু শূন্য বসবে, কিন্তু কতগুলো শূন্য বসবে আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না যে কতগুলো শূন্য বসবে, কারণ এখানে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা তো নেই, সংখ্যা তো অসীম, চলতেই থাকছে। তা এই টাইপের সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে, যেমন এখানে দশমিক তুলেছি, দেখলাম এক ঘর আগে দশমিক আছে, তাহলে নিচে আমরা 10 বসিয়েছি, কিন্তু এখানে দশমিক তুলে আমরা একের পেছনে কত বসাবো? তাহলে এই টাইপের সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন আরো এক্সাম্পল নাও, √2, √3, ঠিক আছে, এই টাইপের নাম্বারগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো এখন প্রশ্ন হয়েছে এখানে যে পাই কি, পাই এর মান কত? পাই এর মান এখানে একবার দেওয়া আছে যে পাই পাই ইজ গ্রেটার দ্যান 22/7, পাই ইজ লেস দ্যান 22/7, পাই ইজ ইকুয়াল টু 22/7, আর পাই হচ্ছে একটা মূলদ সংখ্যা। দেখো একটু বলি, দেখো পাই এর ভ্যালু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, পাই এর ভ্যালু হচ্ছে 22/7। আমি একদিকে লিখলাম পাই, একদিকে লিখলাম 22/7। তোমরা যদি 22-কে 7 দিয়ে ডিভাইড করো, তাহলে তোমরা যেটা পাবে একবার দেখে নিতে পারো কত পাবে। তো ক্যালকুলেট করে দেখো তোমরা, 3×7 = 21, 1 ভাগশেষ, দশমিকের জন্য 0, আমরা যদি ডেসিমেলেই কনভার্ট করি, 7 দিয়ে এটা যাবে কত, 7×1 = 7, 3, দশমিকের জন্য 0, 4×7 = 28, ঠিক আছে, 28-এর পর এখানে 2 আসছে, দশমিকের জন্য 0 আসবে, 7×2 = কত, 14, 6 এলো, দশমিকের জন্য 0, 7×8 = 56, যাই হোক আমি দশমিকের পর 4খানা ডিজিট নিলাম, 3.1428, ঠিক আছে, এটা হচ্ছে 22/7 এর ভ্যালু। তোমরা গুগল সার্চ করে নিও একবার, দেখবে পাই এর ভ্যালু যদি ডেসিমেলে তোমরা দেখো, তাহলে দেখবে 3.1415 আপ টু 4 ডেসিমেল প্লেস পর্যন্ত এটা আছে দেওয়া। এরপরেও ডিজিট রয়েছে, ডট 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 দিয়ে দিলাম, কোনো রিপিটেশন দেখায়নি, মানে পাই হচ্ছে, প্রথম কথা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এই টাইপের নাম্বার, ঠিক আছে। তাহলে মূলদ সংখ্যা এটা হয়ে গেল ভুল। কেন ভুল? কারণ পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। দেখো এবার কেউ ভাবতে পারো যে পাই মানে তো 22/7, 22/7 মানে তো পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, তাহলে পাই তো একটা মূলদ সংখ্যা। অনেকে এই আনসারটাও করে দিতে পারো, এটাও ঠিক মনে হতে পারে, পাই ইকুয়াল টু 22/7। কিন্তু তোমরা দেখো 22/7 ভ্যালু হচ্ছে 3.1428 আর পাই এর ভ্যালু হচ্ছে 3.1415, তাহলে দুটো ভ্যালু কি সেম? দুটো ভ্যালু সেম নয়। পাই এর ভ্যালুটা দেখো 22/7 থেকে কম, 22/7 মানটা কত এসছে, 3.1428, আর ওটার মান দেখো আর একটু কম এসছে। তাহলে যে কারেক্ট আনসারটা হবে সেটা হচ্ছে পাই ইজ লেস দ্যান 22/7। তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। যেহেতু নাম্বার সিস্টেমের কোশ্চেন, আমরা অ্যাপ্রক্সিমেশন এখানে ইউজ করছি না, এক্সাক্ট আনসারটাই আমাকে বলতে হবে, পাই লেস দ্যান 22/7। আমরা যখন মেনসুরেশন বা পরিমিতির কোশ্চেন সলভ করি, তখন পাই এর জায়গায় আমরা 22/7 বা 3.14 এই ডেটাগুলোকেই বসাই, কিন্তু এটা যেহেতু নাম্বার সিস্টেমের কোশ্চেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে পাই এর এক্সাক্ট ভ্যালুটাকে নিয়েই কাজ করবে। এক্সাক্ট ভ্যালু পাই এর প্রথম কথা নেই, আমরা একটা অ্যাপ্রক্সিমেট মান ধরে নিচ্ছি 3.1415, যেটা আমি দেখলাম 22/7 থেকে কম, তাই কারেক্ট আনসার হয়ে গেল অপশন বি একটা, পাই ইজ লেস দ্যান 22/7। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা। আচ্ছা, এটা হলো কোশ্চেন নাম্বার কত ছিল, এটা হলো কোশ্চেন নাম্বার 4। ওকে, নেক্সট আমরা মুভ করছি কোশ্চেন নাম্বার 5-এ। এটাও একটা ভালো কোশ্চেন, বলছে 4x² + 5x + 3 কে যখন তুমি x-2 দ্বারা ভাগ করবে, তখন ভাগশেষ কত পাওয়া যাবে? যখন এরকম টাইপের কোশ্চেন দেখবে, তোমরা কি করবে একটু বলি। এই যে যা দিয়ে ভাগ করছো, ভালো করে শোনো, যা দিয়ে ভাগ করছো সেটাকে মনে মনে তোমরা 0 ভেবে নেবে, মানে এটা হচ্ছে 0, তাহলে x-2 = হয়ে গেল কত, 0, এরকম তোমরা ভেবে নেবে। তাহলে x এর মান কত আসছে, x এর মান আসছে হচ্ছে 2।
এবার এক্স এর মান যেটা পেলে সেটা এখানে বসিয়ে দেবে, বসিয়ে তুমি যে আনসারটা পাবে সেটাই হচ্ছে ভাগশেষ। তাহলে এটাকে যখন তুমি x-2 দিয়ে ভাগ করে ভাগশেষ কত পাবে সেটা বের করার প্রসেস কি, তুমি যা দিয়ে ভাগ করছো সেটাকে মনে মনে তোমরা 0 ভাববে, 0 ভেবে এক্স এর মানটাকে বের করে নিলে কত 2, সেই 2টাকে ওখানে বসিয়ে দেবে, বসিয়ে তুমি যে ভ্যালুটা পেয়ে যাবে সেই ভ্যালুটাই কিন্তু ভাগশেষ বা রিমাইন্ডার। তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে 4 ইন্টু এক্স এর জায়গায় বললাম 2 বসাবো, তাহলে এক্স স্কোয়ার আছে তাহলে 2 স্কোয়ার লিখবো এখানে, প্লাস 5 ইন্টু এক্স আছে, এক্স এর জায়গায় 2 লিখবো, প্লাস কত 3, তাহলে এটা ক্যালকুলেট করা যাক, 4 4 4 16, 16 প্লাস এখানে কত 10, 26, 26 প্লাস 3 মানে 29, তাহলে 29, তাহলে 29 হয়ে যাবে রিমাইন্ডার, মানে অপশন বি আমরা দেখতে পাচ্ছি, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। তো ক্লিয়ার হয়েছে আশা করি। তো আবারও বলছি, যেটা দিয়ে ভাগ করছি সেটাকে আমরা কি ভাববো, 0 ভেবে নেবো, এক্স এর মানটাকে বের করে নেবো, এক্স এর মানটা ওখানে পুট করবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 6 এ যাই। বলছে 3 অঙ্কের কতগুলো সংখ্যা আছে যারা 7 দ্বারা বিভাজ্য, 3 অঙ্কের কতগুলো সংখ্যা আছে যারা 7 দ্বারা বিভাজ্য। দেখো 7 দ্বারা বিভাজ্য সংখ্যা স্টার্টিং হয়তো 7, 14 এইগুলো দিয়ে, ঠিক আছে, কিন্তু এখানে বলে যে 3 অঙ্কের সংখ্যা খুঁজতে হবে। এবার তোমাদের একটা প্রসেস দেখাই, 3 অঙ্কের সংখ্যা শুরু হয় কোত্থেকে, 100 থেকে, আর শেষ হয় কোথায় গিয়ে 999 থেকে শেষ হয়। তাহলে তুমি এক কাজ করতে পারো, একবার 100 কে 7 দিয়ে ভাগ করে দেখে নেবে যে ভাগফল কত আসছে, একবার 999 কে 7 দিয়ে ভাগ করে দেখে নেবে যে ভাগফল কত আসছে। প্রসেসটা বলছি, দেখো কি বললাম যে 3 অঙ্কের সংখ্যা স্টার্টিং হয় 100 থেকে আর শেষ হয় 999 গিয়ে, তো 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে বের করতে বলেছে বলে আমরা 100 কে একবার 7 দিয়ে ভাগ করছি, একবার 999 কে 7 দিয়ে ভাগ করছি। তাহলে ভাগ করলে এখানে ভাগফল কত পাওয়া যাবে, প্রথম ক্ষেত্রে ভাগফল পাওয়া যাবে 7 একে 7, 7 14 98 হয়, 7 14 98, তো ভাগশেষ পাওয়া যাচ্ছে 2, ভাগশেষের দিকে তাকাবো না, আমরা ভাগফল পেয়েছি কত 14, আর পরের ভাগটায় ভাগফল কত আসবে, 7 14 হচ্ছে 98, 98 আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, একদম 1 দিয়ে যে 7 আসবে ওরকম না লিখলেও হয়, তো কত আসছে 19, তাই তো 7 দুগুণে 14, 142, ঠিক আছে, একটা এসছে 114, একটা এসছে 142। এবার বলি, দেখো 142 থেকে 142 থেকে 14 বিয়োগ করলে যে বিয়োগফলটা আসবে ততগুলোই কিন্তু 3 অঙ্কের সংখ্যা আছে যেগুলো 7 দ্বারা বিভাজ্য। তাহলে 142 থেকে তোমরা 14 মাইনাস করে দাও, মাইনাস করলে কত আসবে 128 আসবে, তাহলে 128 খানেই সংখ্যা আছে 7 দ্বারা বিভাজ্য। এবার একটা জিনিস বলা যাক, মনে করো দেখো এখানে প্রথম কথা হচ্ছে কিনা যে এই ভাগটা করেছি এই ভাগটা করেছি, দুটো ভাগই কিন্তু মেলেনি, এখানে ভাগশেষ এসছে কত 5 আর আগেরটায় ভাগশেষ এসছে হচ্ছে 2। যদি এমন কেস হয় যে এই দুটো ভাগে মিললো না, যেমন এই কেস দুটো ভাগে মেলেনি, দুটো ভাগে যদি না মেলে তখন আমি আনসারটা কি করে বের করলাম, যে দুটো ভাগ ফলকে বিয়োগ করলাম, যেটা আনসার এলো সেটাই হচ্ছে কারেক্ট আনসার। এখন যদি এরকম হয় যে মনে করো এই ভাগটা মিলে গেল এই ভাগটা মিললো না, এমনও তো হতে পারে যে এই ভাগটা মিলে গেল এই ভাগটা কিন্তু মিললো না, এমনও যদি হতে পারে, বা উল্টোটাও হতে পারে এই ভাগটা মিলে গেল ওই ভাগটা মিললো না, এমনও হতে পারে। তো দুটো ভাগের মধ্যে যদি কোনো একটা ভাগ না মেলে তখন সেক্ষেত্রে আনসার কি করব, এই দুটোকে বিয়োগ করেই আমরা আনসার করবো, মানে ভাগফল দুটোকে বিয়োগ করে আমরা আনসার লিখবো। কিন্তু যদি এমন কেস হয় যে এই ভাগটাও মিলে গেল এই ভাগটাও মিলে গেল, দুটো ভাগই মিলে গেল, তো দুটো ভাগে যদি মিলে যায় তখন আমরা কি করব, এটা থেকে এটা বিয়োক্ত করব কিন্তু লাস্টে 1 যোগ করব, লাস্টে 1 যোগ করে বলবো যে 129 হচ্ছে আনসার। তাহলে 129 কখন আনসার হবে, যখন দুটো ভাগে মিলে যাবে, দুটো ভাগের মধ্যে কোনো একটা ভাগ যদি না মেলে তখন কিন্তু আনসার 188 হবে। এখানে যেমন দুটো ভাগই মেলেনি কোনো প্রবলেম নেই, 128 আনসার। দুটো ভাগের মধ্যে এই ভাগটা মিললে এই ভাগটা মিললো না তাতেও 128 আনসার, এই ভাগটা মিললে ওটা মিললো না তাতেও 128 আনসার। তাহলে 129 আনসার কখন হবে, যখন দুটো ভাগই মিলে যাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 7 এ মুভ করলাম। বলছি 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা 3 বা 4 দ্বারা বিভাজ্য কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। এটা একটা ভালো কোশ্চেন। দেখো বলছে যে 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা 3 বা 4 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে না। এটা একটু লেন্দি কোশ্চেন আছে, একটু বুঝবে ভালো করে। বলছে 3 বা 4 দ্বারা বিভাজ্য কিন্তু 5 দ্বারা বিভাজ্য না। তাহলে তোমাকে কি কি চেক করতে হবে জানো এখানে, ওই রেঞ্জের মধ্যে কতগুলো 3 দ্বারা বিভাজ্য নাম্বার আছে, ওই রেঞ্জের মধ্যে কতগুলো 4 দ্বারা বিভাজ্য নাম্বার আছে, ওই রেঞ্জের মধ্যে কতগুলো 5 দ্বারা বিভাজ্য নাম্বার আছে, ঠিক আছে, এগুলো চেক করতে হবে। আর কি চেক করতে হবে, ওই রেঞ্জের মধ্যে কতগুলো 12 দ্বারা বিভাজ্য নাম্বার আছে, ঠিক আছে, ওই রেঞ্জের মধ্যে কতগুলো 15 দ্বারা বিভাজ্য নাম্বার আছে, 3 5 15 হয়, আর ওই রেঞ্জের মধ্যে কতগুলো 4 5 20, 20 দ্বারা বিভাজ্য কতগুলো নাম্বার আছে সেটা চেক করতে হবে। আর কি চেক করতে হবে, 3 4 আর 5 এর গুণফল, 3 4 5 এর গুণফল কত, ঠিক আছে, 12 5 12 60, 60 দ্বারা বিভাজ্য কতগুলো নাম্বার আছে সেটাও তোমাকে দেখতে হবে। তাহলে চলো যে যে জিনিসগুলো বললাম সেগুলো এক জায়গায় নোট ডাউন আমরা করে নিই। কি বললাম, 3 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে, তাহলে প্রথমে লিখলাম 3 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে। দেখো
1 থেকে 1000 পর্যন্ত নিয়ম কি বলে যে আমরা একবার 1কে 3 দিয়ে ভাগ করব, একবার 1000কে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 1কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল আসছে 0, আর 1000কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আসবে কত? 333। মনে মনেই করা হচ্ছে। তাহলে বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো যে 3 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে, তাহলে আনসার হয়ে যাবে কত? 333টা। দেখো এখানে যখন স্টার্টিং 1 থেকে 1000 পর্যন্ত, তাহলে এতেও তোমার কোনো প্রবলেম নেই, তুমি মনে মনে এটাকে 3 দিয়ে ভাগ করে দেখে নাও ভাগফল কত আসছে। তাতে মানে প্রয়োজন নেই যে তুমি এইটাকে 3 দিয়ে ভাগ করো, এটাকে 3 দিয়ে ভাগ করো। এটা যেহেতু 1 থেকে শুরু হচ্ছে না, তুমি কি করবে এখানে 1000কে তুমি 3 দিয়ে ভাগ করে দেখে নাও ভাগফল কত আসছে। ভাগফল আসছে 333, মানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 333 খানা আছে। যদি আমি বলি যে 4 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে, 4 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে, আমরা বলবো যে 250 খানা সংখ্যা আছে। কারণ 1000কে 4 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 250 পাওয়া যায়। তাহলে বলবো আমরা 250 খানা সংখ্যা আছে। ঠিক আছে। আমি যদি বলি যে 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে, তাহলে 1000কে 5 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে হচ্ছে 1000কে 5 দিয়ে ভাগ করলে হবে কত? 200। তাহলে 200 খানা সংখ্যা আছে 5 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো নিশ্চয়ই। এবার 3 আর 4কে মার্জ করলাম, 12 দ্বারা বিভাজ্য। তাহলে 12 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? তাহলে এটাকে মনে মনে 12 দিয়ে ভাগ করো। 12 দিয়ে ভাগ করলে কত আসে? 8 12 96, 8 12 96 পর তাহলে 8 8 12 96, 40, 3 12 36। ঠিক আছে। তাহলে 83 খানা সংখ্যা আছে। এটাকে 12 দিয়ে ভাগ করে দাও, কত আসবে? 83 আসবে। 8 12 96, তারপর 40, 3 12 36। নেক্সট হচ্ছে তুমি 15 দ্বারা বিভাজ্য দেখে নাও। 15 দ্বারা বিভাজ্য কতগুলো আছে? এটাকে 15 দিয়ে ভাগ করো। 6 15 90, 6 15 90, আবার 6 15 90, 66 খানা সংখ্যা আছে 15 দ্বারা বিভাজ্য। নেক্সট হচ্ছে 20 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে? এটাকে মনে মনে 20 দিয়ে ভাগ করলে কত আসে? 50 আসে। তাহলে 50 খানা সংখ্যা আছে 20 দ্বারা বিভাজ্য। নেক্সট হচ্ছে 60 দ্বারা বিভাজ্য, মানে তিনটাকেই মার্জ করলাম, 60 দ্বারা বিভাজ্য। 60 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে? এটাকে 60 দিয়ে ভাগ করলে কত আসবে? 6 16 96, মানে 16 খানা সংখ্যা আছে। ঠিক আছে, 16 খানা সংখ্যা আছে 60 দ্বারা বিভাজ্য এরকম। এবার ভেন ডায়াগ্রাম বানাতে হবে। দেখো টোটাল 1 থেকে 1000 পর্যন্ত 1000 খানা সংখ্যা, তার মধ্যে কিছু সংখ্যা আছে 3 দ্বারা বিভাজ্য, কিছু আছে 4 দ্বারা বিভাজ্য, কিছু আছে 5 দ্বারা বিভাজ্য, কিছু কম্বাইন করে করে আমরা বিভাজ্য পেয়েছি। বলছে 3 বা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, মনে করো এটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, এটা জানতে চাইনি, শুধু বলেছে 3 দ্বারা বা 4 দ্বারা। বা 3 দ্বারা বা 4 দ্বারা মানে এই দুটো সার্কেলের মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সেটা হচ্ছে 3 দ্বারা বা 4 দ্বারা। এই দুটো সার্কেলের মধ্যে কত নাম্বার আছে? এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? 333টা। এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? 250টা। তাহলে 333 প্লাস 250, ক্যালকুলেট করলাম। 333 প্লাস 250, 3 8 583। এবার দেখো এই যে 583-র মধ্যে এই যে পোর্শনের সংখ্যাগুলো, এই পোর্শনের সংখ্যাগুলো আমরা দুবার কাউন্ট করেছি। কারণ এই সংখ্যাগুলো এই সার্কেলের মধ্যেও ছিল, এই সংখ্যাগুলো এই সার্কেলের মধ্যেও ছিল। তাহলে এই সংখ্যাগুলোতে দুবার কাউন্ট করা আছে। এবার তোমরা নিজেরাই বলো যে এই সংখ্যাগুলো কত দ্বারা বিভাজ্য? এই সার্কেলটা 3 দ্বারা বিভাজ্য, এই সার্কেলটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই পোর্শনটা 12 দ্বারা বিভাজ্য। তাহলে 12 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? 83 খানা। তাহলে এখান থেকে আমরা 83 মাইনাস করে দেবো। তাহলে 83 যদি মাইনাস করে দিই তাহলে হয়ে যাচ্ছে কত? 500। তাহলে আপাতত আমরা দেখতে পাচ্ছি এই দুটো সার্কেলের ভেতর টোটাল 500 খানা সংখ্যা আছে। ঠিক আছে, এই দুটো সার্কেলের ভেতর টোটাল কতগুলো সংখ্যা আছে? 500 খানা সংখ্যা আছে। এবার এই 500 খানা সংখ্যার মধ্যে থেকে আমরা কিছু সংখ্যা বাদ দেবো, কারণ এই 500 খানা সংখ্যার মধ্যেও কিছু সংখ্যা আছে যারা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তাহলে আরো একটা সার্কেল আঁকলাম, যেই পোর্শনটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে এই পোর্শনটা হচ্ছে সেই সংখ্যাগুলো রয়েছে, এই পোর্শনটা হচ্ছে সেই সংখ্যাগুলো রয়েছে যারা 4 এবং 5 দুটো দিয়েই বিভাজ্য আছে। ঠিক আছে, 4 এবং 5 মানে 20 দ্বারা বিভাজ্য। এই পোর্শনটা সেই সংখ্যাগুলো রয়েছে যারা 3 এবং 5 মানে 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো রয়েছে। আর এই পোর্শনটা কোন সংখ্যাগুলো আছে? এই পোর্শনটা হচ্ছে 3 4 5 তিনটেই মানে 60 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আছে। তাহলে এই পার্টটাকে আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। দেখো আমি এখানে সেট করে দিচ্ছি, এই পার্টটাকে একটা অন্য কালার দিয়ে সেট করলে একটু সুবিধা হতো। আমি এখানে সার্কেলটাকে রেড করে দিই। ঠিক আছে, আর আমাকে মাইনাস করতে হবে হচ্ছে এই পোর্শনটা। ঠিক আছে, এই পোর্শনটাকে আমার কি করতে হবে? মাইনাস করতে হবে। এবার এই পোর্শনটাকে মাইনাস কি করে করব? তাহলে 500টা সংখ্যা থেকে এই পোর্শনটাকে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। দেখো এই পোর্শনটায় কতগুলো নাম্বার আছে? দেখো এই পোর্শনটায় কতগুলো নাম্বার আছে?
এই পোর্শনটা হচ্ছে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা। 15 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? 15 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে হচ্ছে 66 খানা। এই পোর্শনটা কতগুলো সংখ্যা আছে? এই পোর্শনটা হচ্ছে 20 দ্বারা বিভাজ্য সংখ্যা। 20 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কটা? 50টা। তাহলে এই পোর্শনটা টোটাল কতগুলো সংখ্যা হয়ে গেল? 66 আর 50 যোগ করে 116 খানা সংখ্যা হলো। এবার দেখো এখনো শেষ না, 116 খানা সংখ্যা হলো, কিন্তু এই যে পোর্শনটা দুবার কাউন্ট হয়ে গেল না? যখন তুমি এই পোর্শনটার সাথে এই পোর্শনটাকে তুমি কি করলে, অ্যাড করলে, এই পোর্শনটা কবার কাউন্ট হয়ে গেল? এই পোর্শনটা দুবার কাউন্ট হয়ে গেল। তাহলে এই পোর্শনটা মানে হচ্ছে সেই সংখ্যাগুলো যারা 3, 4, 5 তিনটে দ্বারাই বিভাজ্য। তাহলে এই পোর্শনটায় কতগুলো সংখ্যা আছে? 16 খানা সংখ্যা। তাহলে এখান থেকে তোমাকে 16 কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে পেয়ে গেলে হচ্ছে 100 খানা সংখ্যা। তাহলে এই 100 খানা সংখ্যা এই ব্লু পার্টটার মধ্যে রয়েছে। তাহলে এই ব্লু পার্টটা তোমাকে তো এই দুটো সার্কেল থেকে মাইনাস করতে হবে, প্রথমেই বলা হয়েছিল। তাহলে এই দুটো সার্কেল মিলিয়ে টোটাল 500 খানা সংখ্যা আগে থেকে বের করা আছে, সেখান থেকে 100 মাইনাস করে দাও, তাহলে পেয়ে গেল হচ্ছে 400। তাহলে 400 খানা সংখ্যা আছে যারা 3 বা 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। অপশন রয়েছে, অপশন সি এরটা হবে রাইট অ্যান্সার। একটু লেন্দি কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। ভেন ডায়াগ্রাম যদি না আঁকতাম তাহলে কিন্তু বোঝাতে প্রবলেম হতো, তাই কিন্তু আঁকা হয়েছে এখানে। নেক্সট কোশ্চেন নাম্বার, আচ্ছা ছোট ছোট যে কনসেপ্টগুলো এখানে বলা হয়েছে সেগুলো একটু ইম্পর্টেন্ট কনসেপ্ট। যেমন এই রেঞ্জের মধ্যে কতগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে, এগুলো তো মুখে মুখে বের করা যায়। তো তোমরা এখান থেকে যতটুকু শিখেছো ততটুকু এনাফ, ঠিক আছে? হয়তো এই পুরো প্রশ্নটা হয়তো নাও আসতে পারে, কিন্তু এর মধ্যে যে ছোট ছোট পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখান থেকে তোমরা কিন্তু কিছু শিখতে পেরেছো আশা করি। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 8-এ যাই। যে 1, 2, 3, 4 দ্বারা গঠিত যতগুলো 4 অঙ্কের সংখ্যা গঠন করা যায়, বলছে এই 4টে সংখ্যা দ্বারা গঠিত যতগুলো 4 অঙ্কের সংখ্যা গঠন করা যায়, কিন্তু এখানে ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে? একটি সংখ্যা একাধিকবার ব্যবহার করা কিন্তু যাবে না, ঠিক আছে? তো তাদের যোগফল কত? দেখো ওই 4টে সংখ্যা, 4টে ডিজিট দিয়ে আমরা 4 অঙ্কের সংখ্যা কতগুলো পাবো জানো? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, টোটাল 24 খানা সংখ্যা পাবো। যেমন আমি ধরো তোমাদের বোঝানোর চেষ্টা করি একটু। 1, 2, 3, 4 রয়েছে, ঠিক আছে? 1, 2, 3, 4 এটা হচ্ছে একটা 4 অঙ্কের সংখ্যা। আমি 1 আর 1টাকে আমি ফিক্সড রাখলাম, ঠিক আছে? ভালো করে শোনো, আমি 1টাকে ফিক্সড রাখলাম আর 2, 3, 4কে বারবার চেঞ্জ করছি। মানে এরম লিখলাম, এটা হচ্ছে আরেকটা নাম্বার। 1কে আমি ফিক্সড রেখেছি, 2, 3, 4কে আমি কি করছি? বারবার চেঞ্জ করছি। 3, 2, 4 1কে ফিক্সড রাখলাম, 3, 4, 2 1কে ফিক্সড রাখলাম, 4, 2, 3 1কে ফিক্সড রাখলাম, 4, 3, 2। দেখো আর তুমি কিন্তু সামনে 1 রেখে পেছনের নাম্বারগুলোকে আর ইন্টারচেঞ্জ করতে পারবে না, যা চেঞ্জ করা হয়ে গেছে। এরকম তুমি কটা নাম্বার পেলে টোটাল? সামনে 1কে রেখে 6টা নাম্বার পেলে। ভালো করে শোনো, সামনে 1কে রেখে তুমি কটা নাম্বার পেলে? 6টা নাম্বার পেলে। এবার তাহলে বলো সামনে 2কে রেখেও তাহলে আমরা এরকম 6টা নাম্বার পাবো। সামনে 2কে রেখে আমরা 6টা নাম্বার পাবো, সামনে 3কে রেখে আমরা 6টা নাম্বার পাবো, সামনে 4কে রেখে আমরা এরকম 6টা নাম্বার পাবো। তাহলে এখানে আমরা 6টা নাম্বার পেলাম, আর এরকম 6টা নাম্বারের সেট আমরা আরো 3টে পাবো। আরো 3টে পাবো মানে এখানে 6টা পেয়েছি, আরো 3টে পাবো, আরো 3টে সেট পাবো। 6টা 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 টোটাল 24টা সংখ্যা আমরা পাবো, যার সামনে 1 রয়েছে, সামনে 2 রয়েছে, সামনে 3 রয়েছে, সামনে 4 রয়েছে। এরকম 6টা 6টা করে আমরা সংখ্যা পাবো। তাহলে টোটাল যে 24টা সংখ্যা পেলাম, দেখো এটাকে আমরা বলি একক, দশক, শতক, হাজার, তাই তো? এটা হাজারের ঘর, এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হাজারের ঘর। আচ্ছা এখানে আমি ডট 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 দিয়ে দিলাম, বুঝে নিও যে এখানে 2 দিয়ে শুরু সংখ্যা আছে, 3 দিয়ে শুরু সংখ্যা আছে, সব সংখ্যাগুলো আছে। এবার যখন আমরা যোগ করব, ভালো করে শুনবে, টোটাল তো 24 খানা সংখ্যা। ভালো করে শোনো, টোটাল কতগুলো সংখ্যা আছে পর পর লেখা, যেমন এখানে 6টা লিখে রেখেছি, আরো নিচে সংখ্যা আছে, তো টোটাল 24টা সংখ্যা আছে। তোমরা হাজারের ঘরটায় দেখো, আমি যদি জিজ্ঞাসা করি যে হাজারের ঘরে তুমি কতগুলো 1 দেখতে পাচ্ছ, তুমি বলবে যে 6টা 1 দেখতে পাচ্ছি। কতগুলো 2 দেখতে পাচ্ছি, তুমি বলবে যে হ্যাঁ এখানে 6টা 2 পাবো, 6টা 3 পাবো, 6টা 4 পাবো। মানে প্রত্যেকটা ডিজিট 6 বার করে ইউজ হয়েছে। সেটা শুধু হাজারের ঘর না, প্রত্যেকটা ঘরেতেই কিন্তু প্রত্যেকটা ডিজিট 6 বার করে ইউজ হয়েছে। তোমরা যদি এককের ঘরে দেখো, তাহলে এককের ঘরে দেখো 4, এখানে আমি 2 বার দেখতে পাচ্ছি, আরো কিন্তু আমরা 4 বার দেখতে পাবো, মানে টোটাল 6 বার দেখতে পাবো 4কে। নাম্বারগুলো লিখলে তোমরা দেখতে পাবে যে 4 6 বার রয়েছে, 3 6 বার রয়েছে, 2 6 বার রয়েছে, 1ও 6 বার পাবো। তাহলে প্রত্যেকটা ডিজিট যদি আমি 6 বার করে পাই, চলো 1 2 3 4কে যোগ করলে তো আমরা 10 পাই। 1 2 3 আর 4কে যোগ করলে আমরা কি পাই? 10 পাই। আর আমরা প্রত্যেকটা ডিজিট দেখতে পাচ্ছি 6 বার করে, তাই তো নাকি?
তাহলে এইগুলোকে যোগ করে আমরা কত পাবো? এগুলোকে যোগ করে আমরা পাবো হচ্ছে 60। এই যে এককের ঘরের সংখ্যাগুলোকে যোগ করে আমরা কত পাবো? 60 বা 60। কেন 60 পাবো সেটা আরো একবার বলি। দেখো এখানে ডিজিট ইউজ হয়েছে 1 2 3 4, প্রত্যেকটা ডিজিট 6 বার করে আছে। প্রত্যেকটা ডিজিট কতবার করে আছে? 6 বার করে আছে। তাহলে এদেরকে যোগ করে 6 দিয়ে গুণ করে দেওয়া যায়। এদেরকে যোগ করলে 10, তার সাথে আমি 6 গুণ করে দিই, তাহলে 60। তাহলে আমি যদি এককের ঘরের সংখ্যাগুলোকে যোগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 60 এর শূন্য, হাতে 6 চলে যাবে। আবার আমরা দশকের সংখ্যাগুলোকে যখন আমরা যোগ করব তখনও তো 60ই আসবে, তার সঙ্গে 6 যোগ হচ্ছে মানে 66 হয়ে যাচ্ছে, 66। আবার যখন আমরা শতকের সংখ্যাগুলোকে যোগ করব তখনও কি আসবে? 60ই আসবে, তার সঙ্গে 6 যোগ হয়ে যাচ্ছে মানে আবার 66। তারপর আবার যখন আমরা হাজারের সংখ্যাগুলোকে যোগ করব তখনও 60ই আসবে, 60 এর সঙ্গে 6 যোগ করে আবার কত আসবে? 66। তাহলে ফাইনালি আমরা যে যোগফলটা পেলাম সেটা হচ্ছে 66,660, মানে অপশন ডি এরটা হবে হচ্ছে রাইট আনসার। জিনিসটা ক্লিয়ার হয়েছে? নেক্সট, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটাকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? একটা সংখ্যা রয়েছে যাকে তুমি 19 দিয়ে ভাগ করছো, 19 দিয়ে ভাগ না, সরি ভুল লিখছি, 119 দিয়ে ভাগ। 119 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ পাওয়া গেল কত? 19। বলছে এই সেম সংখ্যাটাকেই তুমি যদি 17 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত থাকবে? ঠিক আছে, প্রথমে দেখতে হয় যে এই 119-এর মধ্যে 17 ঢুকে আছে কিনা। 7 17 তো 119, তাহলে এই 119-এর মধ্যে 17 ঢুকে আছে। যদি ঢুকে থাকে তাহলে তোমার কোনো প্রবলেম নেই। তুমি কি করবে? সঙ্গে সঙ্গে এই 19টাকে এখানে বসাবে, নর্মাল ভাগ করে দেবে 17 × 17, আর ভাগশেষটা যেটা আসবে সেটাই তোমার আনসার। তাহলে এটাই আনসার। কিন্তু এই সংখ্যাটা এর মধ্যে থাকতে হবে, মানে এর একটা ফ্যাক্টর 17 হতে হবে। 17 দিয়ে ভাগ করছে যেহেতু, এর ফ্যাক্টর 17 হতে হবে। যদি 17 না হয় তাহলে আনসার কিন্তু কান বি ডিটারমাইন্ড হবে না, আনসার বেরোবে না, যদি চেষ্টা করো। ঠিক আছে, তো আনসার বেরোবে না। এখানে আনসার বেরিয়ে গেছে তুই, কেন? কারণ এই সংখ্যাটার মধ্যে 17 আছে বলে। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা কোশ্চেনে যাই। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব রিপিট হয়। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। ও যে একটা 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটা প্রকৃত সংখ্যা অপেক্ষা 45 বেশি। মানে স্থান পরিবর্তন করে যে নতুন সংখ্যাটা পাওয়া যাবে সেটা অরিজিনাল সংখ্যা থেকে 45 বেড়ে যাবে। সংখ্যাটার অঙ্কদ্বয়ের যোগফল 7। আমরা সিম্পল কি করবো? অপশন টেস্ট করবো। আমাদের হাতে অপশন রয়েছে 16, 6 আর 1 যোগ করে কি হয়? 7 হয়। প্রত্যেকটা দেখো তুমি যোগ করলে 7 পাচ্ছ, তাহলে এটা আমার অপ্রয়োজনীয় জিনিস, মানে কোনো অপশনকে আমি এলিমিনেট তো করতে পারলাম না। এখন যদি আমি প্রত্যেকটা তোমার সংখ্যাকে ইন্টারচেঞ্জ করে যদি আমরা দেখি যে এইটা কত আসছে, এটা হচ্ছে 61, দেখো তো নাম্বারটা কতটা বাড়লো? 45 কি বাড়লো? 16 থেকে 61 হয়ে গেল, কতটা চেঞ্জ হলো? প্রকৃত সংখ্যা অপেক্ষা দেখো 45 হ্যাঁ বেড়ে গেছে, মাইনাস করলে আসছে কত? 45, 45, 45 কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। তাহলে 45 বেড়ে গেছে, মানে আমরা যে অপশনটা ধরেছি ফার্স্ট সেই অপশনটাই কারেক্ট, 16 হবে হচ্ছে রাইট আনসার। তো এর পেছনে আরো কিছু হোমওয়ার্কের কোশ্চেন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, পিডিএফ তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাছাড়া আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপেও তোমরা কিন্তু এই ভিডিও সমেত তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাচ্ছ। অ্যাপের লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। উড়ান পাঠশালা, তোমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই সমস্ত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা একটু প্র্যাকটিস করে রাখো। কোশ্চেন অনেকগুলো রয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড কিপ লার্নিং।